পাই ওইগুলো সম্পর্কেই আমাদের ভালো মতো জানা দরকার। এই কমন পাওয়ার ডিজিজ বা পেশেন্টের মধ্যে একটা হলো যে কনজেনিটাল কিছু অ্যানোমালিজ আছে কিডনির বা জেনিটো ইউরিনারি সিস্টেমের, সেইগুলো সম্পর্কে কিছু patient পাওয়া যায়, সেইগুলো নিয়েই আমরা আজকে কথা বলে আসুন। কমনেস্ট কনজেনিটাল অ্যানোমালিস ইউরেথ্রাতে হচ্ছে হাইপোস্পেডিয়াস। তাহলে আমরা প্রথমে হাইপোস্পেডিয়াস নিয়ে কথা বলবো। মেল ইউরেথ্রার পার্ট তো তোমরা জানো নাকি, 4টা পার্ট, তাই না? এটা হচ্ছে প্রোস্টেটিক ইউরেথ্রা, মেমব্রেনাস ইউরেথ্রা, বালবার ইউরেথ্রা এবং পিনাইল ইউরেথ্রা। তো এই প্রোস্টেটিক ইউরেথ্রা মানে প্রোস্টেটের সাথে ইউরেথ্রার যে অংশ আছে এটাই হলো প্রোস্টেটিক ইউরেথ্রা। মেমব্রেনাস ইউরেথ্রা খুব ইম্পর্ট্যান্ট, এটা হলো যে এক্সটার্নাল স্পিংটারের থাকে হলো ইউরেথ্রার এই অংশে, মানে পেলভিক ফ্লোরের যে মাসেলগুলো আছে মাসেলগুলোর ভিতর দিয়ে ইউরেথ্রা যে পোর্শন পাস করে এটাই হলো মেমব্রেনাস ইউরেথ্রা। এই মেমব্রেনাস ইউরেথ্রা এটা এক্সটার্নাল স্পিংটার হিসেবে কাজ করে। আর এর বাইরে এটা আছে বালবার ইউরেথ্রা এবং এর পরের যে অংশ এটা হলো পিনাইল ইউরেথ্রা। এখানে দেখো প্রোস্টেটিক ইউরেথ্রা এটা এক্সটেন্ডস ফ্রম দ্য ব্লাডার নেক টু দ্য ভেরুমন্টেনাম, এখানে যে ভেরুমন্টেনাম আছে এই পর্যন্ত। মেমব্রেনাস ইউরেথ্রা এটাই হলো যে যে দ্য পার্ট অফ দ্য ইউরেথ্রা সারাউন্ডেড বাই পেলভিক ফ্লোর মাসকুলেচার অ্যান্ড এক্সটার্নাল ইউরেথ্রাল স্পিংটার। এবং এটা হলো অ্যাক্সিডেন্টে ইউরেথ্রাল ইনজুরি যে হয়, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট বা পেলভিক ফ্র্যাকচারে ইউরেথ্রাল মানে প্রোস্টেটিক ইউরেথ্রা একদিকে চলে যায়, মেমব্রেনাস ইউরেথ্রা এই জায়গা থেকে ছিঁড়ে যায়। এটা হলো ইম্পর্টেন্ট জানার জন্য। প্রোস্টেটের মধ্যে দিয়ে ইউরেথ্রার যে অংশ গেছে সেটা হলো প্রোস্টেটিক ইউরেথ্রা। এই অংশটা এখানে এক্সটার্নাল স্পিংটার আছে, পেলভিক ফ্লোরের মাসেলগুলো আছে, এটা হলো মেমব্রেনাস ইউরেথ্রা। এইটা হচ্ছে বালবার ইউরেথ্রা এবং এই যে ঝুলন্ত যে অংশটা এটাই হলো পিনাইল ইউরেথ্রা। তাহলে বালবার ইউরেথ্রা এক্সটেন্ডস ফ্রম দ্য মেমব্রেনাস ইউরেথ্রা টু দ্য পেনোস্পোটাল জাংশন। আর ফল স্ট্রাইড ইনজুরি বা ইনফ্লামেটরি স্ট্রিকচারের কমন সাইট হলো এই যে বালবার ইউরেথ্রা। আর পেনোস্পোটাল জাংশন থেকে টিপ অফ দ্য পেনিস পর্যন্ত হচ্ছে পিনাইল ইউরেথ্রা। তাহলে হাইপোস্পেডিয়াস জিনিসটা কি? হাইপোস্পেডিয়াস উচ্চারণটা হলো হাইপোস্পেডিয়াস, পেডিয়াস। অনেকেই বলে হাইপোস্পেডিয়াসিস, এটা বলা যাবে না, হাইপোস্পেডিয়াস। দিস ইজ দ্য মোস্ট কমন কনজেনিটাল অ্যানোমালি অফ দ্য ইউরেথ্রা। এখানে কি হয়, এখানে ইউরেথ্রাটা এই টিপ অফ দ্য পেনিস পর্যন্ত আসার কথা ছিল, সেটা না এসে এই যে এটা আন্ডার সারফেস অথবা ভেন্ট্রাল সারফেস অফ দ্য পেনিসে, ভেন্ট্রাল সারফেস যেটা, এটাই তো পেনিসের ভেন্ট্রাল সারফেস, তাই না? ভেন্ট্রাল সারফেসে টিপে না এসে আরো নিচের দিকে কোনো একটা জায়গাতে, আরো প্রক্সিমালি কোনো একটা জায়গাতে এটা ওপেন করে, এই যেমন এখানে ওপেন করেছে, তার মধ্যে দিয়ে একটা ক্যাথেটার দেওয়া আছে। এই যে টিপ অফ দ্য পেনিসে এক্সটার্নাল ওপেনিং না এসে আরো প্রক্সিমালি ভেন্ট্রাল সারফেস অফ দ্য পেনিসে বা আন্ডার সারফেস অফ দ্য পেনিসে কোনো একটা জায়গাতে ইউরেথ্রাল ওপেনিং পাওয়া যাওয়া, এটাই হলো হাইপোস্পেডিয়াস। হাইপোস্পেডিয়াসের 3টা ফিচার থাকে, এটা ইম্পর্টেন্ট জানার জন্য। হাইপোস্পেডিয়াস শর্ট কেসে দেয়, তাহলে এটা তোমার জানতে হবে যে 3টা ফিচার কি কি। দেয়ার আর 3 ক্যারেক্টারিস্টিক ফিচার্স। কি কি? নাম্বার 1 হলো এক্সটার্নাল মিয়াটাস ওপেন্স অন দ্য আন্ডার সারফেস, দ্যাট ইজ ভেন্ট্রাল সারফেস অফ দ্য পেনিস অর দ্য পেরিনিয়াম। তাহলে ইউরেথ্রাল ওপেনিং যেটা, মিয়াটাস যেটা, এটা টিপে না থেকে থাকবে হলো ভেন্ট্রাল সারফেস অথবা আন্ডার সারফেস অফ দ্য ইউরেথ্রা, পেনিস, অথবা এই যে আরো প্রক্সিমালি এইসব দিকে গিয়ে স্ক্রোটাম বা পেরিনিয়াম এইসব কোনো একটা জায়গাতে গিয়ে এটা ওপেনিংটা পাওয়া যাবে। মানে টিপ অফ দ্য পেনিসে পাওয়া যাবে না, তার প্রক্সিমালি পাওয়া যাবে, কিন্তু সেটা পাওয়া যাবে ভেন্ট্রাল সারফেসে বা আন্ডার সারফেসে। আর সেকেন্ড কি, সেকেন্ড ফিচার হলো হুডেড প্রিপিউস। দেখো এটা হলো প্রিপিউস, এটা হলো প্রিপিউস, প্রিপিউসটা এই দিকে নাই, ভেন্ট্রালি ডেফিসিয়েন্ট, এটাকে বলে হুডেড, হুডেড প্রিপিউস। রিক্সার হুড আছে না, হুড যেটা মাথার উপরে দিয়ে যে আমরা দিয়ে বসি, সেই হুড, এটা ওই সেখান থেকে শব্দটা হুডেড প্রিপিউস। নাম্বার 3 হলো কর্ডি। কর্ডি কি সেটা সম্পর্কে আমরা পরে তোমাদেরকে বলবো। তাহলে এখানে দুটো জিনিস দেখা যাচ্ছে, এটা খেয়াল রাখো। একটা হলো হাইপোস্পেডিয়াস মানেই হলো এক্সটার্নাল ওপেনিংটা টিপ অফ দ্য পেনিসে নেই, সেটা আছে হলো ভেন্ট্রাল সারফেস অফ দ্য পেনিসে অথবা পেরিনিয়ামে, নিচের দিকে প্রক্সিমালি কোনো একটা জায়গাতে ভেন্ট্রাল সারফেসে। এটা যদি ডরসাল সারফেসে পাওয়া যায় তাহলে তার অন্য নাম আছে, সেটা আমরা পরে দেখব। তাহলে হাইপোস্পেডিয়াস হলো
যে ওপেনিংটা পাওয়া যাবে ভেন্ট্রাল সার্ফেস অফ দ্য পেনিসে, নট ইন দ্য টিপ অফ দ্য পেনিস। ভেন্ট্রাল সার্ফেস অফ দ্য পেনিস অথবা পেরিনিয়াম অথবা স্ক্রোটাম, মানে প্রক্সিমালি কোনো একটা জায়গাতে। এর সঙ্গে আর একটা ফিচার হলো হুডেড, প্রিপিউসটা হুডেড থাকবে, এবং নাম্বার 3 হচ্ছে কর্ডি পাওয়া যাবে। এই তিনটা কথা মনে রাখতে হবে। এখানে দেখো ছবিটা, এইটা হলো ইউরেথ্রা, মানে নর্মাল ওপেনিং এখানে থাকার কথা ছিল, সেটা এখানে নাই। ইউরেথ্রাল ওপেনিংটা এই যে এইখানে স্ক্রোটাম এবং পেনিসের জাংশনে, পেনোস্ক্রোটাল জাংশনে এইখানে। তো এই টিপে না থেকে আরো প্রক্সিমালি আন্ডার সার্ফেস অফ দ্য পেনিস অথবা ভেন্ট্রাল সার্ফেস অফ দ্য পেনিসে আছে, এটাই হলো হাইপোস্পেডিয়াস। এর সঙ্গে আছে হলো, তাহলে তোমার আনমিউট করো খালেদ মাহমুদ। তাহলে এই যে হুডেড প্রিপিউস, যেটা এটা হলো হুডেড প্রিপিউস, হুডেড প্রিপিউস, এটা হলো হুডেড প্রিপিউস। আর কর্ডি হলো এই যে পেনিস যেটা আছে, এটা সামনের দিকে ফরওয়ার্ড বেন্ডিং হয়ে আছে, এটাই হলো কর্ডি। যত প্রক্সিমালি থাকবে কর্ডি তত বেশি হবে। তাহলে এই তিনটা হলো ফিচার। এটা গ্লান্স পেনিস, এখানে থাকার কথা ছিল, এখানে নাই, আরো প্রক্সিমালি আসছে। এটাকে এই ভেন্ট্রাল সারফেসে প্রিভিউস অ্যাবসেন্ট, এটা হলো হুডেড প্রিভিউস। ডরসালি আছে, এটা হলো ডরসামে পিছনের দিকে হুডের মতো আছে, এটার নাম হুডেড প্রিভিউস। এটার ওপেনিংটা এইখানে, এটা হলো পেনোস্ক্রোটাল জাংশনে, এইখানে ওপেনিং। এই এই অংশ ইউরেথ্রা, হুডেড প্রিভিউস, এবং এই যে বেন্ডিং হয়ে আছে এটা হলো কর্ডি। এটাই হলো তোমার ইউরেথ্রার হাইপোস্পেডিয়াস। তাহলে এই পর্যন্ত বুঝতে কার অসুবিধা আছে বলো তো একটু শুনি? এই পর্যন্ত বোঝো নাই কে? স্যার কডিটা আরেকবার বললে ভালো হতো। কর্ডি সম্পর্কে পরে আলাপ করবো, এই তিনটা বাকিগুলো বুঝতে পেরেছো কিনা? রোল নম্বর 04 সোহেল হাসান, সোহেল হাসান। আসসালামু আলাইকুম স্যার। রোল নম্বর 4, বলো হাইপোস্পেডিয়াস কি জিনিস? স্যার এটা পিসে বললাম হাইপোস্পেডিয়াস স্যার, কি জিনিস? স্যার মেয়েটা ওপেন থাকবে স্যার, আন্ডার সারফেস ভেন্ট্রাল সারফেসে থাকবে স্যার। আর এটা হুডেড টিপিউস থাকবে স্যার, বডি থাকবে হুডেড প্রিপিউস, স্যার। আর কি থাকবে? আর কর্ডি স্যার। আর থাকবে কর্ডি। ঠিক আছে, এই তিনটা হলো হ্যাঁ কর্ডি, এই তিনটা হলো তাহলে হাইপোস্পেডিয়াসের বৈশিষ্ট্য। এখন তাহলে আসো ক্লাসিফিকেশন আমরা দেখি। ক্লাসিফিকেশনের এটা ক্লাসিফাই করা হয় হলো, এটা বিভিন্নভাবে ক্লাসিফাই করা হয়। মূল জিনিসটা হলো যে তোমার লোকেশন কোথায়, হাইপোস্পেডিয়াসের লোকেশন কোথায়, তার উপর ভিত্তি করে ক্লাসিফিকেশন হয়। থাকলে বলে করোনাল, করোনাল নিচে থাকলে বলে সাব করোনাল, পেনিসে ডিস্টাল পিনাইল, মিড শ্যাফট, প্রক্সিমাল পিনাইল, পেনোস্ক্রোটাল, স্ক্রোটাল, এবং সবার আরো আগে যদি থাকে পেরিনিয়াল। তাহলে এটা বিভিন্নভাবে তুমি নামগুলো পেনিসের শ্যাফটের কোন জায়গা আছে তার উপর ভিত্তি করে নামগুলো হয়। যেমন গ্লান্সে থাকলে গ্লানুলার, করোনায় থাকলে এই যে করোনার রিজিয়নে থাকলে করোনাল বা সাব করোনাল, পেনিসের যে কোনো জায়গায় থাকলে এটা হলো পিনাইল, পেনোস্ক্রোটাল জাংশনে থাকলে পেনোস্ক্রোটাল, স্ক্রোটাল অথবা পেরিনিয়াল। বিভিন্ন মানে নাম হলো লোকেশন অনুযায়ী নাম হবে। এটা মনে রাখতে হবে যে যত প্রক্সিমালি আসবে কর্ডি তত বেশি হবে। এখানে দেখো আরেকটা ছবি, এইখানে হলো ওপেনিংটা মিয়াটাসের কাছে, এখানে তেমন একটা কর্ডই থাকে না। তো প্রক্সিমালি আসবে তত কর্ডি হবে, যত প্রক্সিমালি আসবে ওপেনিং তত বেশি বেঁকে যাবে। দেখো এই তো স্ট্রেস, এটা একটু বাড়ছে, এটা আরো বেশি বেঁকেছে। তাহলে এই যে পেনিসের এই যে ফরওয়ার্ড বেন্ডিং, পেনিসের এই যে ফরওয়ার্ড বেন্ডিং উইথ হাইপোস্পেডিয়াস, এটাকে বলে কর্ডি। তাহলে কর্ডি ব্যাপারটা আবার বোঝো, এটা হলো পেনিস যে হাইপোস্পেডিয়াস থাকলে পেনিস সামনের দিকে ফরওয়ার্ড বেন্ডিং হয়ে থাকে। এই ফরওয়ার্ড বেন্ডিং অফ দ্য পেনিস, এটা যত বেশি প্রক্সিমাল হাইপোস্পেডিয়াস হবে তত ফরওয়ার্ড বেন্ডিং বেশি হবে, এটাকে বলে কর্ডি। এখানে দেখো এর ওপেনিংটা এইখানে,
এটা হলো স্ক্রোটাল হাইপোস্পেডিয়াস, স্ক্রোটামে আছে স্ক্রোটাল হাইপোস্পেডিয়াস, এটা পেরিনিয়ামে আছে, একেবারে এই যে পেরিনিয়াল রিজিয়নে আছে, এটা হলো পেরিনিয়াল হাইপোস্পেডিয়াস। যত প্রক্সিমালি যাবে মানে পেরিনিয়ামের দিকে যাবে, স্ক্রোটামের দিকে যাবে, তত কর্ডি বেশি হবে। এখন তাহলে প্রশ্ন হলো হাইপোস্পেডিয়াস কেন হয়, কিভাবে ডেভেলপ করে হাইপোস্পেডিয়াস, হাইপোস্পেডিয়াস কিভাবে ডেভেলপ করে সেটা এই এমব্রায়োলজিটা একটু বুঝতে পারলে সুবিধা, এটা বোঝাটা একটু ডিফিকাল্ট, তবু আমি একটু চেষ্টা করি, দেখো বুঝতে পারো কিনা। হাইপোস্পেডিয়াস তাহলে কেন হয়, এখানে এমব্রায়োলজিটা খেয়াল করো। Hypospadias results from incomplete fusion of urethral plate during development of the male. তাহলে এই শব্দগুলো হলো জরুরি, ইনকমপ্লিট ফিউশন অফ দ্য ইউরেথ্রাল প্লেট। তাহলে ইউরেথ্রাল প্লেট কি সেটা একটু বোঝার চেষ্টা করি। আপ টু সিক্স উইক মেল এবং ফিমেল বেবি একই রকম দেখতে ডেভেলপমেন্টালি, আপ টু সিক্স উইক। এখানে কি থাকে, জেনিটাল টিউবারকেল থাকে, ইউরেথ্রাল ফোল্ড থাকে, ক্লোয়াকাল মেমব্রেন থাকে, জেনিটাল ফোল্ড থাকে, এই যে এই সবাই একই রকম দেখতে। তারপরে গিয়ে কি হয়, যত সপ্তাহ বাড়ে তত মেল এবং ফিমেল আলাদা হয়ে যায়। এখানে দেখো ফিমেলে কি হয়, জেনিটাল টিউবারকেল, এটা এটা এখান থেকে তৈরি হয় হলো ক্লাইটোরিস, আর এখানে দেখো জেনিটাল ফোল্ড ফর্মস লেবিয়া মাইনোরা, জেনিটাল ফোল্ড থেকে হয় লেবিয়া মাইনোরা, এবং the labioscrotal fold forms the major labia. মেইলের ক্ষেত্রে ব্যাপারটা আলাদা, মেইলে কি হয়, the genital tubercle enlarges to form the penis, glans penis, যেটা জেনিটাল টিউবারকেল থেকে আসে হলো গ্লান্স পেনিস, আর জেনিটাল ফোল্ড ফিউজ ইন দ্য মিড লাইন টু ফর্ম দ্য পিনাইল ইউরেথ্রা। এই জায়গাটাই হলো তোমার হাইপোস্পেডিয়াসের মূল কথা। এখানে যে জেনিটাল ফোল্ড যেটা ছিল এটা মিড লাইনে ফিউজ করার কথা, ফিউজ করে দুই পাশ থেকে এসে মিড লাইনে ফিউজ করে, ফিউজ করলে এরা ইউরেথ্রাল প্লেট তৈরি করে, ইউরেথ্রাল প্লেট আবার ফোল্ডিং হয়ে ইউরেথ্রা তৈরি করে। জিনিসটা বুঝতে পারলে কিনা, পরে আর একটা ছবি আছে দেখো, তারপরে আবার এটা নিয়ে চিন্তা করা যাবে। এই ছবিটা দেখো, জেনিটাল টিউবারকেল এখান থেকে মেল অথবা ফিমেলে, ধরো এখানে গ্লান্স পেনিস হচ্ছে, ফিমেলে এটা ক্লাইটোরিস হচ্ছে, এটা গেল। এই যে এই ভায়োলেট কালারের যেটা, কমলা রঙের যেটা, এটা জেনিটাল ইউরোজেনিটাল ফোল্ড, যেটা এই ফোল্ড থেকে এটা মেইলে যেটা হয়, এখানে ইউরেথ্রাল গ্রুপ দেখো, এখানে ইউরেথ্রাল গ্রুপ এই পাশে একটা, এই পাশে একটা, এই দুই পাশের গ্রুপ এটা ফিউজ করে মিড লাইনে, মিড লাইনে এটা ফিউজ করলে এটা হয় ইউরেথ্রাল প্লেট। এই দুই ইউরেথ্রাল প্লেট আবার ফোল্ডিং হয়, মানে পরস্পরের সাথে একটা টিউবের মতো তৈরি করে, এই টিউবের মতো তৈরি করলে এখান থেকে ইউরেথ্রা তৈরি হয়। সেই ইউরেথ্রা তোমার যদি কোনো কারণে এই ফিউশন ঠিক মতো না হয়, ইনকমপ্লিট ফিউশন হয় অফ দ্য ইউরেথ্রাল প্লেট, তাহলে কি হবে, যে পর্যন্ত ফিউশন হয়েছে ওই পর্যন্ত ইউরেথ্রাল লুমেন থাকবে, তার সামনের দিকের অংশ ওপেন হয়ে থাকবে। এটাই হলো ইউরেথ্রা হাইপোস্পেডিয়াসের মেকানিজম। আবার দেখো এটা দুই পাশের ইউরেথ্রাল যে ফোল্ড সেটা এসে একটা প্লেট তৈরি করে, সেই প্লেটটা ফোল্ডিং হয়ে ইউরেথ্রার একটা লুমেন তৈরি করে। এখন কোনো কারণে যদি এই ফিউশন ঠিক মতো না হয়, তাহলে ইনকমপ্লিট ফিউশন অফ দ্য ইউরেথ্রাল প্লেট, এই ইনকমপ্লিট ফিউশন অফ দ্য ইউরেথ্রাল প্লেটের কারণে ইউরেথ্রার, যেহেতু এটা মানে প্রক্সিমাল থেকে গ্রাজুয়ালি ফিউশন হতে হতে ডিস্টালে আসে, মানে পেরিনিয়াল রিজিয়ন থেকে ফিউশন হতে হতে ইউরেথ্রার টিপের দিকে আসে, গ্লান্স পেনিসের দিকে আসে, সেই কারণে যদি ইনকমপ্লিট ফিউশন হয় তখন এটা ওই সামনের যে গ্লান্স পেনিসের কাছের দিকের যে অংশটা যতটুকু ইনকমপ্লিট ফিউশন হলো ওইটা ওপেন হয়ে থাকবে এবং ওপেনিংটা প্রক্সিমালি থাকবে। এটাই হলো হাইপোস্পেডিয়াস হওয়ার মূল মন্ত্র। আমি তোমাকে যদি পরের ছবিটা দেখাই, এটা হলো একটা মানে ইলেকট্রন মাইক্রোস্কোপের ছবি, মানে জেনুইন ছবি আর কি। এখানে দেখো why hypospadias develops. The urethra is formed by the fusion of the urethral fold along the ventral surface of the penis, which extends to the corona on the distal shaft. Hypospadias results when fusion of the urethral plate is incomplete. ধরো এটা হলো ইউরেথ্রাল প্লেট, দুই পাশ থেকে এসে ফিউশন হয়ে এই যে টিউব হচ্ছে, ঠিক আছে। তো কোনো কারণে যদি এই ফিউশন ধরো এই পর্যন্ত হয়েছে আর হলো না, তাহলে ছিদ্রটা এখানে থেকে যাবে, এই দিকটা আর কোনো ছিদ্র তৈরি হবে না, মানে লুমেন তৈরি হবে না। তাহলে তখন তার ওপেনিংটা এখানে পাওয়া যাবে, এই জায়গাতে পাওয়া যাবে, তখন এটা
এই অংশ তখন ফরওয়ার্ড বেন্ডিং হয়ে থাকবে এবং এটাকে তখন আমরা বলবো হাইপোস্পেডিয়াস। জিনিসটা এই পর্যন্ত বুঝতে কি অসুবিধা আছে কিনা কারণ বুঝতে পেরেছো কিনা? কারো প্রশ্ন আছে? সুমাইয়া, সুমাইয়া, স্যার আসসালামু আলাইকুম। আচ্ছা বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারলে ভালো। এটা দরকার হলে বইয়ে দেখে নিও আর একটু মানে মূলত ছবিগুলো দেখো তাহলে বুঝতে পারবে। এখানে অনেকগুলো ছবি আমি দিয়ে একটু বোঝানোর চেষ্টা করেছি, যদি বুঝতে পেরে থাকো তাহলে ভালো। এরপরে আসতে তাহলে কর্ডি। কর্ডি জিনিসটা কি? কর্ডি হচ্ছে, কর্ডি ইজ দ্য ডাউনওয়ার্ড বেন্ডিং অফ দ্য পেনিস অথবা ফরওয়ার্ড বেন্ডিং অফ দ্য পেনিস। এই যে এইখানে যখন ছিদ্র থাকবে তখন এই সামনের অংশ তো আর মানে স্ট্রেট হবে না, এই অংশ মানে ওপেন হয়ে থাকবে। ফলে এইখানে যে এই অংশ অফ দ্য পেনিস এটা এরকম সামনের দিকে বেন্ডিং হয়ে থাকে, এটাকে বলে কর্ডি। মোর প্রক্সিমাল ভ্যারাইটি অফ দ্য হাইপোস্পিডিয়াস উইল হ্যাভ মোর সিভিয়ার কর্ডি। যত এই দিকে থাকবে পেনিস তত সোজা থাকবে, যত প্রক্সিমালি থাকবে তত হলো কর্ডি বেশি হবে, তত বাঁকা বেশি হবে। এবং এইগুলো যত প্রক্সিমালি থাকবে তত রিপেয়ারও কঠিন। এখানে দেখো এই এর ওপেনিংটা হলো এরকম জায়গায়, এটা হলো গুডেড প্রিভিউস, গুডেড প্রিভিউস। এইখানে তার এই যে পেনিস যে সামনের দিকে বেন্ডিং হয়ে আছে এটা স্ক্রোটাম, পেনিস এদিকে সামনের দিকে যে বেন্ডিং হয়ে আছে এটাই হলো কর্ডি। কর্ডি রিপ্রেজেন্টস অ্যাবসেন্ট ইউরেথ্রা অ্যান্ড কর্পাস স্পঞ্জিয়াসাম ডিস্টাল টু দ্য ইক্টোপিক ওপেনিং। এই ওপেনিং এর ডিস্টালি কর্পাস স্পঞ্জিয়াসাম এবং ইউরেথ্রা যে অ্যাবসেন্ট আছে সেটা দিয়ে এই কর্ডি দিয়ে ওইটাই রিপ্রেজেন্ট করে তার। তাহলে কর্ডি বুঝতে কার অসুবিধা আছে বলো? কারো প্রশ্ন আছে? প্রশ্ন থাকলে এখনই বলো। আলাতুন নূর, আলাতুন নূর, আলাতুন নূর, বলো কর্ডি কি জিনিস? শুনতে পাচ্ছ? জি স্যার। শুনতে পাচ্ছ? Sir, cord is the downward bending of the penis in hypospadias patient. হাইপোস্পেডিয়াস পেশেন্ট। আরিয়ান আজাদ, আরিয়ান আজাদ, আরিয়ান আজাদ, তুমি কি আছো? স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। হাইপোস্পেডিয়াস জিনিসটা কি বলো? হাইপোস্পেডিয়াসের তিনটা ফিচার কি কি বলো? স্যার অক্সি অরিথ্রাল অরিফিসটা ইউরেথ্রাল অরিফিস হ্যাঁ, কোথায় থাকবে? স্যার রেকটাল সারফেসে থাকবে স্যার। ভেন্ট্রাল Of সার্ভিস penis. অফ দ্য ভেন্ট্রাল সার্ভিসে থাকবে, এটা ঠিক আছে। এটা টিপ অফ দ্য পেনিসে না থেকে প্রক্সিমালি কোনো এক জায়গায় থাকবে, এটা গেল একটা। আর আর দুটো কি? শুনতে পাচ্ছ না? জি স্যার। আর দুইটা কি? মন দিয়ে শোনো না, নাকি বুঝি না তো কথা। এখনই বললাম, এখনই যদি না বলতে পারো তাহলে কিভাবে হবে? আর একটা হলো হুডেড প্রিভিউস আর অ্যানাদার ওয়ান হচ্ছে কর্ডি। ঠিক আছে? কানিস ফাতেমা, কানিস ফাতেমা, আসসালামু আলাইকুম স্যার। হোয়াট ইজ কর্ডি? কর্ডি কি জিনিস? কর্ডি স্যার ডাউনওয়ার্ড বেন্ডিং অফ পেনিস। ডাউন ফরওয়ার্ড বেন্ডিং অফ দ্য পেনিস, এটাই হলো কর্ডি। ভেন্ট্রাল বেন্ডিং অফ দ্য পেনিস, এটা হলো কর্ডি ইন হাইপোস্পেডিয়াস পেশেন্ট, তাই তো? ঠিক আছে, আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছো।
এখন হলো যে একটা হাইপোস্পেডিয়াসের সাথে কি কি অ্যাসোসিয়েটেড কনজেনিটাল অ্যানোমালিস থাকে। আনডিসিডেড পেসিস থাকতে পারে, ইনগুইনাল হার্নিয়া, স্পাইনা বাইফিডা, ক্লেফট লিপ প্যালেট, কনজেনিটাল হার্ট ডিজিজ, এইগুলো অ্যাসোসিয়েটেড থাকে। এখন আসলে তাহলে হাইপোস্পেডিয়াসের ট্রিটমেন্ট কি? হাইপোস্পেডিয়াসের সার্জারি কেন দরকার? তিনটা কারণে দরকার। টু ইমপ্রুভ সেক্সুয়াল ফাংশন, মানে বেন্ডিং হয়ে থাকলে তো সেক্সুয়াল ফাংশনের সমস্যা হবে, নাম্বার ওয়ান। নাম্বার টু হলো টু কারেক্ট প্রবলেমস উইথ ইউরিনারি স্ট্রিট। যখন ফরওয়ার্ড বেন্ডিং হয়ে থাকে, নিচের দিকে থাকে ওপেনিংটা, তখন যখন প্রস্রাব করে এই সমস্ত বাচ্চারা, তখন তো এটা হয় যে তাদের কাপড় ভিজে যায় ডাউনওয়ার্ড স্ট্রিমের কারণে। তো সেই কারণে এই এই দুটো হলো মেইন, যে এই সমস্যা এড়ানোর জন্য এটা ট্রিটমেন্ট দরকার। আর একটা হলো ফর কসমেটিক রিজন। টাইমিং অফ দ্য অপারেশন, কখন অপারেশন করতে হবে? ইউজুয়ালি প্রি স্কুল এজে, বিফোর দ্য বেবি রিসেস স্কুল এজ, মানে 3 থেকে 5 বছর বয়সে এই অপারেশনগুলো করা হয়। যেটা খুব জরুরি, একেবারে লাল কালি দিয়ে লিখে দেওয়া, অ্যাভয়েড সার্কামসিশন। এই ধরনের হাইপোস্পিডিয়াসের বাচ্চাদের কখনোই সার্কামসিশন করা যাবে না। এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা ইনফরমেশন। তুমি যদি এই জিনিসটাও পেশেন্টদেরকে কাউন্সিল করতে পারো, তাহলেও সেটা অনেক বাচ্চার বিরাট উপকার হবে। যে এই ধরনের বাচ্চাদের সার্কামসিশন করা যাবে না। কেন করা যাবে না? কারণ এই প্রিপিউসিয়াস যে স্কিনটা আছে, সেই স্কিন ইউজ করা হয় হলো ইউরেথ্রা যে অংশ তৈরি হয়নি ওই অংশ তৈরি করার কাজে। ওই স্কিন দিয়ে ইউরেথ্রা বানানো হয়। ফলে ওই স্কিন যদি সার্কামসিশন করে ফেলে দেওয়া হয়, তাহলে তখন একটা এই ইউরেথ্রা তৈরি করার জন্য যে স্কিন, সেটা পাওয়া যায় না, কঠিন হয়ে পড়ে কাজটা। ঠিক আছে? তাহলে এই ধরনের বাচ্চাদের সার্কামসিশন অবশ্যই অবশ্যই অ্যাভয়েড করতে হবে। বোঝা গেছে নাকি কাজ যায়নি? এখন আসো হাইপোস্পেডিয়াসের ট্রিটমেন্ট কি? ট্রিটমেন্ট ফর ডিস্টাল ভ্যারাইটি হাইপোস্পেডিয়াস, বডি কারেকশন এন্ড ইউরেথ্রোপ্লাস্টি ইন সিঙ্গেল স্টেজ। আমি আবারও যদি বলি, আগের ছবিগুলো একটু আসুন। ডিস্টাল ভ্যারাইটি মানে এইগুলো যেখানে অত বেশি বডি নাই। ধরো এই ধরনের একটা, এই ওপেনিংটা একেবারে গ্লান্স পেনিসের কাছে, এরকম বডি নাই। তাহলে এই ধরনের বাচ্চাদের ক্ষেত্রে একই সিটিংয়ে এই যে তার বডি যেটুকু আছে কারেক্ট করে একটা টিউব তৈরি করে দেওয়া হয়। এখানে এই স্কিনটা এনে এই পাশ দিয়ে এসে একটা টিউব তৈরি করে দেওয়া হয়। এটাকে ধরো সিঙ্গেল স্টেজ ইউরেথ্রোপ্লাস্টি, মানে এক স্টেজেই ইউরেথ্রোপ্লাস্টি মানে ইউরেথ্রাল রিকনস্ট্রাকশন করা হচ্ছে। ঠিক আছে? আর যদি এমন হয় যে এরকম অনেক প্রক্সিমালি পেনোস্ক্রোটাল বা স্ক্রোটাল বা পেরিনিয়াল রিজিয়নে, এইসব ক্ষেত্রে এইসব জায়গাতে বা এই সমস্ত হাইপোস্পিডিয়াস এইসব জায়গাতে যেখানে থাকে, এইগুলোতে বেন্ডিংটা এত বেশি থাকে যে তোমার এটা একই সিটিংয়ে দুইটা মানে বডি কারেকশন করে অপারেশন করা সম্ভব হয় না। তখন কি করা হয়? প্রক্সিমাল ভ্যারাইটি হাইপোস্পিডিয়াস উইথ সিভিয়ার বডি, তখন স্টেজড রিকনস্ট্রাকশন করা হয়। মানে স্টেজড মানে এক স্টেজে প্রথমবার বডি কারেকশন করা হয়, যেটাকে বলে অর্থোপ্লাস্টি। অর্থোপ্লাস্টি মানে পেনিস ইজ মেড স্ট্রেট, পেনিসটাকে সোজা করা হয়। আর সেকেন্ড স্টেজে গিয়ে ইউরেথ্রাল রিকনস্ট্রাকশন করা হয় আফটার 6 মান্থস, 6 মাস পরে গিয়ে ইউরেথ্রা রিকনস্ট্রাক্ট করা হয়। এইটুকু তোমাদের মানে ট্রিটমেন্টে এতটুকু বললেই তোমাদের কাজ হয়ে যাবে। তাহলে ট্রিটমেন্ট কি? যদি ডিস্টাল ভ্যারাইটি হাইপোস্পেডিয়াস হয়, বেশি কর্ডি না থাকে, তাহলে আমরা একই সিটিংয়ে বডি কারেকশন করে ইউরেথ্রাল রিকনস্ট্রাকশন করতে পারি। সেটাকে বলে ইউরেথ্রোপ্লাস্টি। ইউরেথ্রোপ্লাস্টি। বডি কারেকশনকে বলে অর্থোপ্লাস্টি। অর্থোপ্লাস্টি, তাহলে দুটো শব্দ এখানে জরুরি। একটা হলো অর্থোপ্লাস্টি, হুইচ মিনস কারেকশন অফ বডি। বডি কারেকশন মানে পেনিসটাকে সোজা করা, এটাই হলো বডি কারেকশন। কারেকশন অফ বডি মানে হলো পেনিসকে স্ট্রেট করা, এটাকে বলে অর্থোপ্লাস্টি। আর এই সোজা পেনিসের এরপরে যেটা হয় যে ইউরেথ্রোপ্লাস্টি, মানে ইউরেথ্রাকে যেটা ওপেনিং নিচে ছিল, ওই ইউরেথ্রাল ওপেনিংটাকে টিপ অফ দ্য পেনিসে নিয়ে যাওয়া, এটাই হলো ইউরেথ্রোপ্লাস্টি। এখানে দেখো কতগুলো ছবি আছে, তোমরা এত অত ভালো বুঝবা না এগুলো। এর ওপেনিংটা এখানে আছে, এখানে কি করা হয়? এখানে ইনসিশন দেওয়া হয়, দিয়ে এই যে এটা একটা মানে এটা একটা টিউবের মতো, এটাকে এবার টিউব আনা হয়, টিউবের আকারে বানানো হয়। বানানোর পরে এই পাশের স্কিনকে এই যে সামনে আনা হয়, এই যে দেখো ছিদ্র করেছে এখানে, ছিদ্র করে ওই স্কিনকে সামনে আনে। এই স্কিন এই যে হুড, যেটা প্রিভিউসটাকে সামনে এনে এইখানে এই জায়গাটার ডিফেক্টটাকে কভার করে, এই যে জায়গার ডিফেক্ট কভার করে, তখন এই ওপেনিংটা এই যে টিপ অফ দ্য পেনিসে চলে গেছে। এটাই হলো ইউরেথ্রোপ্লাস্টি। এই পর্যন্ত বুঝতে কার অসুবিধা আছে বলো? ইউরেথ্রার
ট্রিটমেন্ট মানে হাইপোস্পেডিয়াসের ট্রিটমেন্ট বুঝতে কার অসুবিধা আছে? বলো, কারো অসুবিধা আছে বুঝতে? খালেদ মাহমুদ, খালেদ মাহমুদ, খালেদ মাহমুদ শুনতে পাচ্ছ? খালেদ মাহমুদ, কি শুনতে পাচ্ছ তুমি? তুমি কি আসো নাকি নাই? খালেদ মাহমুদ, খালেদ মাহমুদ তুমি নাই নাকি? প্রভা, প্রভা, জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি বলো ওই যে হাইপোস্পেডিয়াসের ট্রিটমেন্ট বলো। হাইপোস্পেডিয়াসের ট্রিটমেন্ট কি? স্যার, কর্ডি কারেকশন and urethroplasty in single stage. হ্যাঁ, তাহলে কর্ডি কারেকশন এটাকে কি বলে? কর্ডি কারেকশনকে কি বলে? এটা স্যার, টার্ম আছে, অর্থোপ্লাস্টি। অর্থোপ্লাস্টি বলে। ভেরি গুড। বডি কারেকশনকে বলে অর্থোপ্লাস্টি, আর ইউরেথ্রোপ্লাস্টি মানে ইউরেথ্রাল রিকনস্ট্রাকশন। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। তাহলে হাইপোস্পিডিয়াসের বাচ্চাদের ট্রিটমেন্ট মানে এটা তোমাদের এটা জাস্ট দুইটা টার্ম জেনে রাখলেই হবে, অর্থোপ্লাস্টি অ্যান্ড ইউরেথ্রোপ্লাস্টি। এই অপারেশনের পরে কমনলি যেটা হয় ইউরেথ্রোকিউটিনিয়াস ফিস্টুলা ডেভেলপ করে, ইউরেথ্রোকিউটিনিয়াস ফিস্টুলা। দেখি এবার জিজ্ঞাসা করি তোমাদের কাছে, তাসনুবা মাহাজাবিন, তাসনুবা মাহাজাবিন, আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা ফিস্টুলা কি জিনিস? এই যে ইউরেথ্রোকিউটিনিয়াস ফিস্টুলা, ফিস্টুলা কি জিনিস? হোয়াট ইজ ফিস্টুলা? ফিস্টুলা কি জিনিস? স্যার হোয়াট ইজ দুইটা ফিস্টুলা? সারফেসে কানেকশন। দুইটা কি সার্ফেস? হ্যাঁ হয়েছে, বলো, কাছাকাছি গেছো। স্যার এপিথেলিয়াম সারফেস। হ্যাঁ, ভেরি গুড। মানে অ্যাবনর্মাল কমিউনিকেশন বিটুইন টু ইপিথেলিয়াল সার্ফেস। এখানে ইউরেথ্রোকিউটিনিয়াস ফিস্টুলা তার মানে কি? ইউরেথ্রার ইপিথেলিয়াম এবং স্কিনের ইপিথেলিয়াম এই দুইটার মধ্যে একটা অ্যাবনর্মাল কমিউনিকেশন হয়ে যাওয়া, এটাই হলো ইউরেথ্রোকিউটেনিয়াস ফিস্টুলা, তাই তো? স্যার সামিউন ফাতিহা, সামিউন ফাতিহা। জি স্যার। আরো দুই একটা ফিস্টুলার নাম বলো তো। বলতে পারবা? আলভি তাহমিদ, আলভি তাহমিদ, আলভি তাহমিদ, রোল নাম্বার 12। আলভি শুনতে পাচ্ছ? Sir, basically it's আলভি a তাহমিদ, fistula and হ্যাঁ শুনতে পাচ্ছ তুমি? আলভি আছো? আলভি, আমি এই কারণে তোমাদেরকে বলি যে সব ভিডিও অন করতে, মানে তোমরা লগ ইন হয়ে চলে যাও কোথায়? তোমাদের তো পার্সেন্টেজ তো আমরা কাউন্ট করি না, তো তোমাদের লগ ইন হওয়ার দরকারটা কি? হ্যাঁ, অকারণে বিরক্ত করো। তোমরা যারা ক্লাস করতে চাও না তাদের তো পার্সেন্টেজও দরকার নেই, পরীক্ষা তো এমনি সবাইকে ছেড়ে দেওয়া হবে, তোমাদের পার্সেন্টেজ দরকার কি? এইগুলো কিন্তু মানে আমাদেরকে অসম্মান করা, আমি খুবই বিরক্ত এই জিনিসগুলো।
তোমরা যারা ক্লাস করতে চাও না তোমাদের তো ক্লাস করার দরকার নেই তো, আমরা তো তোমাদেরকে বলি না যে তোমাদেরকে আটকাবো, পরীক্ষার সময় তো তোমাদেরকে এই বছর তো সবাইকে ছেড়ে দিবে, তাই তোমাদের ক্লাসের মধ্যে লগ ইন হওয়ার দরকারটা কি? ক্লাস করো না করো, দাও গিয়ে তোমাদের তোমাদের মতো থাকে। বিরক্তির। আলবি কোথায় গেছে? আলবি আগামী দিনে তোমরা যারা ক্লাস করতে চাও না তোমরা এর মধ্যে আশেপাশে আসার দরকার নেই, তোমাদের পার্সেন্টেজ দরকার নেই, তোমরা পার্সেন্টেজ আমাদের আসলে আমরা কাউন্টও করবো না, তোমাদেরকে আমরা জানাই দিলাম যে পার্সেন্টেজ লাগবে না, তোমরা এরপরে আর দয়া করে ক্লাসে আসো না। মোস্ট ডিস্টার্বিং। তারপরে পরে আসি আমরা ইপিসপেডিয়াস। আগে ছিল হাইপো, হাইপো মানে নিচে, ইপি মানে উপরে, ইপিসপেডিয়াস মানে হলো এখানে ইউরেথ্রাল ওপেনিং ইজ অন দ্য ডরসাম অফ দ্য পেনিস, ডরসাম অফ দ্য পেনিস। আগে ছিল ventral surface of the penis, এটা হলো dorsum of the penis and is associated with an upward curvature of the penis. এটা ইপিসপেডিয়াস এক্সট্রিমলি রেয়ার, এটা পাওয়া যায় না এবং এটার জন্য তোমাদের কিছু জানাও লাগবে না, অল্প দু একটা মানে জাস্ট টার্মটা জেনে রাখো তাহলে হবে। ইপিসপেডিয়াস হচ্ছে কি যে ইউরেথ্রাল ওপেনিংটা থাকবে অন দ্য ডরসাল সারফেস অফ দ্য পেনিস। আমি তোমাদেরকে একটা ছবি দেখাচ্ছি, এখানে দেখো আগের ওপেনিংটা ছিল হলো ভেন্ট্রাল সারফেসে নিচের দিকে, মানে এই দিকে ছিল, এটা হলো স্ক্রোটাম, এটা হলো অ্যাবডোমিনাল ওয়াল, তাহলে এর ওপেনিংটা দেখো আছে হলো ডরসাল সারফেসে, ডরসাল সারফেস অফ দ্য পেনিসে, এই যে ডরসাল সারফেস অফ দ্য পেনিসে, ভেন্ট্রাল সারফেসে না। এবং তার এই যে হুডেড, যেটা হুডেড প্রিপিউস, এটা হলো ভেন্ট্রাল সারফেসে, মানে এই দিকে আগে অ্যাবসেন্ট ছিল, এখন এই দিকে প্রিপিউসটা আছে। এটা হাইপোস্পেডিয়াস এবং ইপিসপেডিয়াসের মধ্যে পার্থক্য দেখো, তাহলে তোমরা বুঝতে পারবা। এইখানে দেখো হাইপোস্পেডিয়াসের ইউরেথ্রাল ওপেনিংটা হলো অন দা, এটা হলো পেনিসের ভেন্ট্রাল সারফেসে, মানে আন্ডার সারফেস অফ দ্য পেনিসে। আর ইপিসপেডিয়াসের ইউরেথ্রাল ওপেনিংটা হলো অন দা ডরসাল সারফেস, উল্টো উপরের দিকে, উপরের দিকে, যে অ্যাবভ ওপেনিং, উপরের দিকে ওপেনিংটা। এখানে দেখো হাইপোস্পেডিয়াসের এই যে ছিদ্র যেটা, এটা হলো এই যে ভেন্ট্রাল সারফেস অফ দ্য পেনিস, এইখানে ছিদ্রটা, এই যে এখানে, যেমন এটা গ্ল্যান্ডুলার, পেনাইল হাইপোস্পেডিয়াস, পেনোস্ক্রোটাল, পেরিনিয়াল, এগুলো সবই হলো হাইপোস্পেডিয়াস। আর ইপিসপেডিয়াসে দেখো এই ওপেনিংটা হলো ডরসাল সারফেস অফ দ্য পেনিস, এই যে ডরসাল সারফেস অফ দ্য পেনিস, এটা হলো ডরসাল সারফেস অফ দ্য পেনিস। তাহলে এতটুকু খালি জেনে রাখো, ইপিসপেডিয়াস মানে হলো ওপেনিং ইজ ইন দ্য ডরসাল সারফেস অফ দ্য পেনিস, এটুকু জানলেই তোমাদের হবে, এর বাইরে আর কিছু জানা লাগবে না। তাহলে হাইপোস্পেডিয়াস এবং ইপিসপেডিয়াসের মধ্যে পার্থক্য বুঝতে পারো নাই কে বলো? ছবিগুলো দেখে রাখলেই পারার কথা, বিশেষ করে এই ছবিটা যদি কেউ ভালো মতো বুঝতে পারো তাহলে এটা বুঝতে পারার কথা যে ইউরেথ্রাল ওপেনিং আছে অন দ্য ভেন্ট্রাল সারফেস আর ইউরেথ্রাল ওপেনিং আছে ইজ অন দ্য ডরসাল সারফেস। এই যে এটা ডরসাল সারফেসে ইউরেথ্রাল ওপেনিংটা মানে সুপিরিয়র সারফেসে, আর এটা হলো ভেন্ট্রাল সারফেসে মানে আন্ডার সারফেসে, নিচের সারফেসে। বোঝা গেছে নাকি যায়নি? হিমিকা কবির বলো, হিমিকা কবির। জি স্যার। হাইপোস্পেডিয়াসের সঙ্গে ইপিসপেডিয়াসের পার্থক্য কি? স্যার হাইপোস্পেডিয়াস হচ্ছে ভেন্ট্রাল সারফেস অফ দ্য পেনিসে হচ্ছে ওপেনিং থাকবে, আর এপিস্পেডিয়াস হচ্ছে ডরসাম অফ দ্য পেনিসে থাকবে। কমন কোনটা? স্যার হাইপোস্পেডিয়াস কমন। হাইপোস্পেডিয়াস অনেক বেশি কমন, ইপিসপেডিয়াস খুব রেয়ারলি পাওয়া যায়। ঠিক আছে, ইপিসপেডিয়াস সম্পর্কে তোমাদের আর কিছু জানা দরকার নেই। ওদের আর একটুখানি সময় আছে, এটা নিয়ে বোধহয় বেশি কথা বলা জরুরি না, তারপর একটুখানি শেষ বলেই করে দিই। টেস্টিসের কিছু কনজেনিটাল অ্যানোমালিজ আছে, এর মধ্যে কমনেস্ট হলো আনডিসেন্ডেড টেস্টিস, এটা পরীক্ষার সময় থাকে। এগুলো তোমরা জানো, টেস্টিসে ডিসেন্ড করে এটা তোমরা জানো, এগুলো আর নতুন করে বলার কিছু নাই। অ্যাবডোমেনে থাকে, এটা যখন ডিসেন্ড করে, ডিসেন্ড করার সময় ইউরিনাল ক্যানাল দিয়ে বাইরে আসে আউটসাইড অফ দ্য টেস্টিসে, এবং সেই কারণে এই তোমার ডিসেন্ড করার সময় যদি কোনো রাস্তার মধ্যে কোনো জায়গায় আটকে যায় সেটাই হলো ইনকমপ্লিট ডিসেন্ড অফ দ্য টেস্টিস। সোহেল হাসান বলো, সোহেল হাসান, সোহেল হাসান, রোল নাম্বার 5, শুনতে পাচ্ছ? সোহেল হাসান, বুঝতে পারছি। এটা আসছো? জি স্যার, আসো? জি স্যার। আচ্ছা বলো, টেস্টিসের
যে মানে ডিসেন্ড করে, তাই না? টেস্টিস ডিসেন্ড করে, তাই না? জি স্যার। কোথা থেকে ডিসেন্ড করে? কোন জায়গা থেকে ডিসেন্ড করে এটা? থাকে কোন জায়গায়? অরিজিনালি জন্মের আগে থাকে কোথায়? অ্যাবডোমেন থেকে স্যার। হ্যাঁ, কোন জায়গায় থাকে? অ্যাবডোমেন থেকে। হ্যাঁ, পোস্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালে থাকে। ঠিক আছে, ঠিক আছে। এটা দেখো, ইনকমপ্লিটলি ডিসেন্ডেড টেস্টিস মানে এই যে পোস্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালের থেকে নামার সময় কোনো একটা জায়গাতে যদি এটা অ্যারেস্ট হয়ে যায়, না কমপ্লিটলি স্ক্রোটামে না নামতে পারে, ওটাই হলো ইনকমপ্লিটলি ডিসেন্ড অফ দ্য টেস্টিস। এখানে দেখো এই রাস্তা বরাবর তারা আসছিল স্ক্রোটামে এখানে আসার কথা। এই রাস্তার মধ্যে কোনো এক জায়গাতে যদি এটা আটকে যায় আর নিচে না নামতে পারে, এটাই হলো আনডিসেন্ডেড টেস্টিস অথবা ইনকমপ্লিটলি ডিসেন্ডেড টেস্টিস। আনডিসেন্ডেড অথবা ইনকমপ্লিট ডিসেন্ডেড কোথায় কোথায় থাকতে পারে? ইন্ট্রাঅ্যাবডোমিনাল থাকতে পারে, পেটের মধ্যেই থেকে গেল। ইঙ্গুইনাল ক্যানালের মধ্যে থাকতে পারে, অথবা এক্সটার্নাল সুপারফিশিয়াল ইঙ্গুইনাল রিং থেকে বের হওয়ার পরে রুট অফ দ্য পেনিসের এইসব জায়গাতে কোনো এক জায়গায় থাকতে পারে। তাহলে বলো, তালবি আহমেদ বলো, কোথা থেকে আসলে তুমি এতক্ষণ করে? আলবি, সালাম আলাইকুম স্যার। হ্যাঁ, তুমি ছিলে কোথায়? স্যার কথা শুনতে পাচ্ছি না স্যার, এখানে নেটওয়ার্ক একটু সমস্যা। হ্যাঁ, স্যার আমার এখানে স্যার নেটওয়ার্ক একটু সমস্যা স্যার, আমাকে জুম থেকে বের করে দিয়েছিল স্যার। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, দেখো তাহলে ইন আনডিসেন্ডেড টেস্টিসের মানে হলো যে এটা এই নর্মাল রাস্তার মধ্যে কোন এক জায়গাতে এই টেস্টিস আটকে গেছে, এটাই হলো আনডিসেন্ডেড টেস্টিস। এখানে তোমাদের বেশি অনেক কিছু আমরা করতে চাই না, কয়েকটা জিনিস দেখো। এটা হলো যে কি কি সমস্যা হয়, কমপ্লিকেশনস কি কি হয় যদি স্ক্রোটামের মধ্যে টেস্টিস না আসে। এটা হলো একটা হলো ইনফার্টিলিটি, যদি বাইল্যাটারাল হয় তাহলে ইনফার্টিলিটি হবে, বা মানে স্পাম তৈরি হবে না, নষ্ট হয়ে যাবে। ম্যালিগন্যান্সি রিস্ক বেশি, হার্নিয়া থাকতে পারে, আর টর্শনের রিস্ক আছে। এগুলো হলো কমপ্লিকেশনস। এখানে যেমন আমরা এক্সামিনেশনে টেস্টিস প্যালপেট করার চেষ্টা করি যে এটা কোথায় আছে, সেটাই যে যখন আঙ্গুল দিয়ে চাপ দিয়ে দেখা হচ্ছে এটা হলো টেস্টিস। বাচ্চাকে এইভাবে শোয়ে দেখা হয়, অথবা চেয়ারের মধ্যে বসানো হয় এবং তারপরে চেক করা হয় যে হাতে পাওয়া যায় কিনা। ক্লিনিক্যালি দেখা যাবে যে যে পাশে টেস্টিস ডেভেলপ করেনি ওই পাশের স্ক্রোটামও মানে আন্ডার ডেভেলপ থাকে, ওই পাশে স্ক্রোটামও ডেভেলপ করে না। এখানে দেখো ল্যাপারোস্কোপিক্যালি দেখা যায় এই যে টেস্টিস, এই যে এটা লেফট টেস্টিস এইখানে আছে অ্যাবডোমিনাল ক্যাভিটির মধ্যে, এটা হলো ল্যাপারোস্কোপিক্যাল। এই যে ল্যাপারোস্কোপিক ছিদ্র, এটা হলো ইঙ্গুইনাল রিং, ডিপ ইঙ্গুইনাল রিং, এটা ইঙ্গুইনাল ক্যানালের ভিতরে, টেস্টিস এইখানে পেটের মধ্যে পড়ে আছে, এটা ওই ইন্ট্রাঅ্যাবডোমিনাল টেস্টিস। এইগুলো আনডিসেন্ডেড টেস্টিসের সঙ্গে একটোপিক টেস্টিস একটা শব্দ আছে, একটোপিক টেস্টিস। এটা এখানে দেখো জিনিসটা, আমরা বলছিলাম যে আনডিসেন্ডেড মানে হলো এই রাস্তার মধ্যে কোনো জায়গায় যদি পাওয়া যায় আটকে যায় টেস্টিস, এটা হলো আনডিসেন্ডেড। আর একটোপিক হলো যে এই রাস্তার মধ্যে নাই, আবার স্ক্রোটামেও নাই, কিন্তু আছে কোন জায়গায় আছে, এই রাস্তার আশেপাশে কোনো একটা জায়গায়, রাস্তার আশেপাশে কোনো জায়গায়, এই রাস্তার মধ্যে না, কিন্তু এর আশেপাশে কোনো জায়গায়, যেমন রুট অফ দ্য পেনিসে গেছে, অথবা সুপারফিশিয়াল লিঙ্গুইনাল পাউসে গেছে, অথবা পেরিনিয়ামে গেছে। এই রাস্তার আশেপাশে যাত্রাপথে কোনো এক জায়গায়, ওই যাত্রা রাস্তার মধ্যে থামে নাই, এটা আরো আশেপাশে বেড়াইতে গেছে, এটাই হলো একটোপিক টেস্টিস। এখানে দেখো কোথায় কোথায় পাওয়া যায় একটোপিক টেস্টিস, এই পাঁচটা জায়গা হলো কমন। যে এটা যদি এইখান থেকে নেমে এই রাস্তার মধ্যে থাকতো কোনো জায়গাতে, তাহলে আমরা বলতাম আনডিসেন্ডেড টেস্টিস। কিন্তু সেটা না থেকে যদি এই রাস্তার বাইরে কোনো জায়গায় পাওয়া যায়, যেমন সুপারফিশিয়াল ইঙ্গুইনাল পাউস, এইখানে এটা হলো কমনেস্ট জায়গা, সুপারফিশিয়াল ইঙ্গুইনাল পাউস। ফিমোরাল ট্রায়াঙ্গেলে যদি পাওয়া যায়, ফ্রন্ট অফ দ্য থাই, বেজ অফ দ্য পেনিসে পাওয়া যেতে পারে, পেরিনিয়ামে পাওয়া যেতে পারে। এইগুলোই হলো কমনেস্ট মানে জায়গা আর কি একটোপিক টেস্টিসের। এখানে দেখো এই আনডিসেন্ডেড এটাই টেস্টিস হলো, এটা হলো টেস্টিস, পেরিনিয়ামে চলে গেছে, এবার স্ক্রোটাম ডেভেলপ করে নাই। ঠিক আছে, পেরিনিয়াল একটোপিক টেস্টিস, এইখানে আছে টেস্টিস, এটা হলো একটোপিক টেস্টিস।
তাহলে এই দুইটা শব্দের মধ্যে পার্থক্য বুঝতে পারো কিনা, আনডিসেন্ডেড এবং একটোপিক, বুঝতে পারো কিনা? জি স্যার, বুঝতে পেরেছি। খাদিজাতুল কুবরা, রোল 6। আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা, আনডিসেন্ডেড টেস্টিস আর একটোপিক টেস্টিসের পার্থক্য কি? বলো, দ্রুত বলো। শুনতে পাও? আমার কথা শুনতে পাও? বুঝতে পারো না কি পারো না? সাইমুম ফাতিহা, সাইমুন ফাতিহা, জি স্যার। বলো আনডিসেন্ডেড এর সঙ্গে একটোপিক টেস্টিসের পার্থক্য বলো। আনডিসেন্ডেড টেস্টিসে থাকবে ডিসেন্টের ওয়েতে, আর একটোপিকের ক্ষেত্রে ওই ওয়েতেও থাকবে না বা স্টোটামেও থাকবে না, আশেপাশে থাকবে। ভেরি গুড। তার মানে হলো নর্মাল রুটের মধ্যে যদি কোথাও অ্যারেস্ট হয় এটা হলো আনডিসেন্ডেড টেস্টিস। স্ক্রোটামে আসে নাই, দুইটাই স্ক্রোটামে আসে নাই, কিন্তু একটা হলো নর্মাল রুটের মধ্যে কোনো একটা জায়গায় আছে, সেটা হলো পোস্টিয়ার অ্যাবডোমিনাল ওয়ালে অথবা ইঙ্গুইনাল ক্যানাল অথবা সুপারফিশিয়াল ইঙ্গুইনাল রিং দিয়ে স্পামাটিক কর্ডের বরাবর কোনো জায়গাতে। আর একটোপিক টেস্টিস হলো এই রাস্তার মধ্যে নাই, স্ক্রোটামে তো নাই, এই রাস্তার মধ্যেও নাই, বাইরে কোনো জায়গায় চলে গেছে, সেটাই হলো একটোপিক টেস্টিস। একটোপিক টেস্টিসের কমন সাইট কোনগুলো? একটা হলো সুপারফিশিয়াল ইঙ্গুইনাল পাউস, এটা হলো কমনেস্ট। এছাড়া ফিমোরাল ট্রায়াঙ্গেল, রুট অফ দ্য পেনিস, পেরিনিয়াম, এইসব জায়গাতে পাওয়া যেতে পারে। আর একটা শব্দ শিখো, সেটা হলো রিট্রাকটাইল টেস্টিস। রিট্রাকটাইল টেস্টিস কি জিনিস? এটা হলো নর্মালি এটা ডিসেন্ট করেছে, কিন্তু যখন মানে এই ধরনের বাচ্চাদের ক্ষেত্রে যেটা হয়, ক্রিমেস্টেরিক মাসেলগুলো এতই স্ট্রং থাকে যে যখনই তুমি এক্সামিন করতে যাবে দেখা যাবে যে ওই রিট্রাক্ট ওই কি বলে ক্রিমেস্টেরিক মাসেলগুলো কন্ট্রাকশন করে টেস্টিসকে একেবারে অ্যাবডোমিনাল ক্যাভিটি পর্যন্ত নিয়ে যায়। তো এর ফলে কি হবে যে এক্সামিনেশনের সময় দেখা যাবে স্ক্রোটামে টেস্টিস নাই, কিন্তু আবার যখন সে ঘুমাবে বা অন্য সময়ে তখন দেখা যাবে যে তার টেস্টিস আবার স্ক্রোটামে আছে। এই ধরনের টেস্টিস যেটা মানে মুভ করে ফ্রম বটম অফ দ্য স্ক্রোটাম টু ইমিউনাল ক্যানাল অথবা ইন্ট্রাঅ্যাবডোমিনাল, এই ধরনের টেস্টিসকে বলে রিট্রাকটাইল টেস্টিস। ঠিক আছে? that retract easily out of the scrotum but can be manually replaced in a stable scrotal position and remain there at least temporarily until there is recurrent stimulation. ঠিক আছে? রিট্রাকটাইল টেস্টিসের স্ক্রোটাম ডেভেলপ থাকে, যেমন কি বলে আনডিসেন্ডেড টেস্টিসের স্ক্রোটাম যেমন ডেভেলপ থাকে না, রিট্রাকটাইল টেস্টিসের স্ক্রোটাম ডেভেলপ থাকে। এখানে দেখো রিট্রাকটাইল টেস্টিস এবং আনডিসেন্ডেড টেস্টিসের পার্থক্য কি? এখানে হচ্ছে যে স্ক্রোটাম ওয়েল ডেভেলপ, আর আনডিসেন্ডেড টেস্টিসে স্ক্রোটাম নট মানে আন্ডার ডেভেলপ করে না। এই রিট্রাকটাইল টেস্টিস ক্যান বি জেন্টলি মিল্ড ফ্রম ইটস পজিশন ইনটু দ্য ইঙ্গুইনাল রিজিয়ন টু দ্য বটম অফ দ্য স্ক্রোটাম, যেটা আনডিসেন্ডেড টেস্টিসে কখনোই সম্ভব না। তার মানে তুমি এই ধরনের একটা টেস্টিসকে রিট্রাকটাইল টেস্টিসকে মাঝে মাঝে দেখবা যে স্ক্রোটামে নিজেই চলে আসছে, অথবা তুমি যখন বাচ্চা ঘুমায় বা একবার যদি হাত দিয়ে এটা ফিল করতে পারো তাহলে এটাকে টেনে স্ক্রোটামের পর্যন্ত আনা সম্ভব। কিন্তু আনডিসেন্ডেড টেস্টিসের মানে স্পামেটিক কর্ডের লেন্থ শর্ট থাকে, ফলে ওরা উইদাউট অপারেশন ওইটাকে স্ক্রোটাম পর্যন্ত আনা সম্ভব না। এখানে দেখো যে রিট্রাকটাইল টেস্টিসকে ধরে টেনে এই যে স্ক্রোটামের বটম অফ দ্য স্ক্রোটাম পর্যন্ত নিয়ে আসছে। ঠিক আছে? এই যে এটা হলো টেস্টিস, এখানে এটাকে এখানে উপরে যখন গেছিল এটাকে টান দিয়ে এই বটম অফ দ্য স্ক্রোটাম পর্যন্ত নিয়ে আসা গেছে। রিট্রাকটাইল টেস্টিসের কোনো অপারেশন লাগে না, কিন্তু আনডিসেন্ডেড টেস্টিস এবং একটোপিক টেস্টিসের অপারেশন লাগে। তাহলে আসো আনডিসেন্ডেড টেস্টিসের অপারেশন কেন দরকার? আনডিসেন্ডেড টেস্টিসের অপারেশন দরকার হলো কারণ টু অ্যাভয়েড কমপ্লিকেশন। আমরা 5টা কমপ্লিকেশনের কথা বলছিলাম তাই না? স্টেরিলিটি, টর্শন, ম্যালিগন্যান্সি রিস্ক, তাই তো, ইনফেকশন, এইগুলো হলো তোমার, এইগুলো এড়ানোর জন্য অপারেশন দরকার। সেকেন্ড প্রশ্ন হলো টাইমিং অফ সার্জারি, কখন আমরা অপারেশন করব? এটা টাইমিং অফ সার্জারি নিয়ে অনেক রকম কন্ট্রোভার্সি আছে। এখন কমনেস্ট অ্যাকসেপ্টেবল মতবাদ হলো যে 9 মাস থেকে 1 বছর বয়সের মধ্যে অপারেশন করে ফেলতে হবে, ফ্রম 9 মান্থ টু 1 ইয়ার অফ এজ। 9 মাস থেকে 1 বছর বয়সের মধ্যে
আনডিসেন্ডেড টেস্টিসের বাচ্চার অপারেশন করতে হবে। এই টাইমিংটা তোমরা মনে রাখো, এটা খুবই জরুরি। যত 1 বছরের পরে যত সময় যাবে বাচ্চার মানে স্পারমাটোজেনেসিসের ক্যাপাবিলিটি তত কমতে থাকবে। আবার বলি, 1 বছর বয়সের পরে আনডিসেন্ডেড টেস্টিসকে যদি তুমি স্ক্রোটামে ডিসেন্ড না করতে পারো তাহলে যত দিন যাবে স্পারমাটোজেনিক ক্যাপাবিলিটি কমতে থাকবে। 13 বছর বয়সের পরে গিয়ে তুমি যদি এটাকে আবার ডিসেন্ডও করো তাহলেও কোনো লাভ হবে না, মানে স্পারমাটোজেনেসিসের আর কোনো লাভ হবে না। টোটাল অল দ্য স্পারমাটিক সেল উইল বি লস্ট। তাহলে এই ইনফরমেশনটা জানা খুবই জরুরি। ডাক্তার হিসেবে তুমি অপারেশন করতে পারো না পারো সেটা ভিন্ন কথা, তুমি কমপক্ষে বাবা মাকে এই পরামর্শটা দেওয়া খুবই জরুরি যে আনডিসেন্ডেড টেস্টিসের বাচ্চা 6 মাস থেকে 9 মাস আপ টু 9 মান্থ ওয়েট করা যেতে পারে, কারণ 9 মাসের মধ্যে কোনো কোনো টেস্টিস ডিসেন্ড করে। যে টেস্টিস 9 মাসের মধ্যে ডিসেন্ড করেনি ধরে নিতে হবে ওইটা আর ডিসেন্ড করবে না, এবং এরপরে যত দিন যাবে অপারেশনে যত ডিলে হবে তত ওর স্পারমাটিক সেলগুলো ডিস্ট্রয় হতে থাকবে। তাহলে আমাদের 9 মাসের পরে গিয়ে এবং অবশ্যই 1 বছর বয়সের আগে এই বাচ্চার অপারেশন করে ফেলতে হবে। আগে এটা বলতো 1 বছরের পরে করার জন্য, তারও আগে বলতো 3-4 বছর পরে করো, কিন্তু এখন বলা হচ্ছে যে 9 মাস বয়সে গিয়েই অপারেশন করে ফেলার জন্য। কেন করা হবে সেটা তোমাদের, কেন অপারেশন এই সময় করতে হবে আমি তোমাদের সেটা বলছি। হ্যাঁ, এই তোমাদের এত কিছু জানা লাগবে না। আনডিসেন্ডেড টেস্টিসের অপারেশনের মানে নাম হলো অর্কিডোপেক্সি। অর্কিডোপেক্সি খালি একটা টার্ম মনে রাখো তাহলে হবে। আমি আবার যদি সামারাইজ করি, হাইপোস্পেডিয়াসের নেম অফ অপারেশন হলো অর্থোপ্লাস্টি অ্যান্ড ইউরেথ্রোপ্লাস্টি, আর আনডিসেন্ডেড টেস্টিসের নেম অফ অপারেশন হলো অর্কিডোপেক্সি। পেক্সি PEXY, অর্কিডোপেক্সি। অর্কি মানে হলো টেস্টিস, পেক্সি মানে সেলাই করা, অর্কিডোপেক্সি। এটা মনে রাখো, টার্মটা মনে রাখো তাহলেই হবে। কি করা হয় দেখো, এখানে এখানে ডিপ রিং এর উপরে একটা ইনসিশন দেওয়া হয়, দেওয়ার পরে এখানে এই যে টেস্টিসটাকে খুঁজে বের করা হলো। টেস্টিস বের করার পরে তার এই যে স্পারমেটিক যে কর্ড ছিল কর্ডটাকে ডিসেক্ট করে লম্বা করা হয়। এটা শর্ট স্পারমেটিক কর্ড, এটাকে ডিসেক্ট করে লম্বা করা হয়, টেস্টিসটাকে লম্বা করা হয়। করার পরে কি করবে, এইখানে তোমার এই যে দেখো স্ক্রোটামে এখানে একটা ইনসিশন দিল, আঙ্গুল দিয়ে আঙ্গুলের উপরে একটা ইনসিশন দিল, দেওয়ার পরে এটাকে বলে সাব ডার্টোস পাউস। ডার্টোস মাসেলের ভিতরে এখানে বাইরে দেখো এটা হলো স্কিন, সাব ডার্টোস রিজিয়নে এখানে একটা পাউস তৈরি করা, স্পেস তৈরি করা হয়। তৈরি করে ওইখানে টেস্টিসটাকে টেনে এই সাব ডার্টোস পাউসের মধ্যে এখানে আনা হবে। আনার পরে এটাকে এখানে এই যে ফিক্স করে দেওয়া হচ্ছে। দেখো এই যে টেস্টিসের যেন আবার নড়াচড়া করতে না পারে, এই জন্য এইখানকার যে আশেপাশের টিস্যু আছে তার সঙ্গে এটাকে এই যে এখানে ফিক্স করে দেওয়া হয়েছে, ফিক্স করে স্কিন ক্লোজ করে দেওয়া হচ্ছে। তার মানে এই স্ক্রোটামের মধ্যে এই জায়গাতে সাব ডার্টোস রিজিয়নে এইখানে তার একটা টেস্টিসটাকে এখানে ফিক্স করে দেওয়া হয়। এটাই হলো অর্কিডোপেক্সি। বুঝতে কারো অসুবিধা আছে? সাব ডার্টোস পাউস, এই কথাটা জরুরি। সাব ডার্টোস পাউস এইখানে টেস্টিসটাকে এনে ফিক্স করে দেওয়া হয়। এর বাইরে আর তোমাদের বাকি আর তেমন কোনো কথাবার্তা জানা লাগবে না। তুমি যদি সব ভুলে দাও, একটা আনডিসেন্ডেড টেস্টিস সম্পর্কে যদি সব কিছু ভুলে দাও, 3-4টা কথা জেনে রাখো। একটা হলো যে আনডিসেন্ডেড টেস্টিস মানে হলো এটা নর্মাল পাথওয়ের কোনো জায়গাতে অ্যারেস্ট হয়েছে, যা স্ক্রোটামে নাই। এক্সামিনেশন করলে দেখা যাবে স্ক্রোটাম আন্ডার ডেভেলপ, এবং এই ধরনের ক্ষেত্রে মানে একটোপিক টেস্টিসের সাথে এটার পার্থক্য হলো একটোপিক টেস্টিসে এটা নর্মাল পাথওয়েতে থাকে না, অ্যাবনর্মালি কোনো জায়গাতে আশেপাশে কোনো জায়গায় চলে যায়। একটোপিক টেস্টিস এবং আনডিসেন্ডেড টেস্টিস দুইটারই চিকিৎসা হলো অর্কিডোপেক্সি। কখন অপারেশন করতে হবে? আপনার 9 মান্থস অফ এজ। কেন 9 মান্থস অফ এজ? 9 মান্থসের আগে কোনো টেস্টিস ডিসেন্ড করে, কাজেই তার আগে করা যাবে না। আর 9 মান্থসের পরে এটা ডিসেন্ড করার সম্ভাবনা নেই, কিন্তু যত দিন যাবে তার স্পারমাটোজেনিক ক্যাপাবিলিটি কমবে, কাজেই আর ওয়েট করা যাবে না। তাহলে 9 মান্থস টু 1 ইয়ার মানে অ্যারাউন্ড 1 বছর বয়সের মধ্যে এই অপারেশন করতে হবে। তোমরা এই ইনফরমেশনটা বাবা মাকে অবশ্যই দিতে হবে। এর নেম অফ অপারেশন হলো অর্কিডোপেক্সি। এই পর্যন্ত আজকে তোমাদের ক্লাস। তোমাদের কোনো প্রশ্ন আছে?